পুলিশের যে পরীক্ষা হয় সেখানে যেটা আমরা কভার করি সেটা হলো মেনলি মেকিং অফ দ্য কনস্টিটিউশন দিয়ে আমরা শুরু করি, মানে সংবিধান প্রণয়ন কিভাবে হচ্ছে সেটা। তারপর প্রিএম্বল, প্রিএম্বল খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মূল বৈশিষ্ট্য, যেখানে আমরা কিন্তু কোন সংবিধানের কোন জিনিস বা ধরো কোন কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তারপর ধরো আমাদের সংবিধানের কতগুলো পার্ট আছে, বা ধরো আমি যদি বলি, একটা প্রশ্ন আমার খুব মনে পড়ছে, এটা বারবার জিজ্ঞেস করা হয় যে কোনটা একমাত্র পার্ট আমাদের সংবিধানের যেটা ডিলিট করে দেওয়া হয়েছে, পার্ট 7 আমরা যেটাকে রিপিল করে দিয়েছি, এবং সেটাও আমরা করেছি সপ্তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1956 সালে ভারতের পার্লামেন্ট পাস করেছিল তার মাধ্যমে। অর্থাৎ এই স্যালিয়েন্ট ফিচার্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। যেমন ধরো কতগুলো পার্ট আছে, কতগুলো স্কেডিউল আছে, কোন স্কেডিউল অ্যাড করা হয়েছে, এই স্কেডিউলে কি কি ল্যাঙ্গুয়েজ আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজেসকে অ্যাড করা হয়েছে, কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তারপর ধরো কোন কোন কনসেপ্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র আমরা কোন দেশ থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের যে মৌলিক অধিকার সেটার কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি, আমাদের যে প্রিএম্বলের কনসেপ্ট সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি। বারবার এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। তো এগুলো আমরা কিন্তু আলোচনা করব। তার সাথে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকেই আমাদের কনস্টিটিউশন শুরু। পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল কভার করছে আর্টিকেল 1 থেকে 4, সেটা আমরা পড়বো। তারপর সিটিজেনশিপ, খুব বেশি বড় চ্যাপ্টার নয়, ছোট চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন আসে, সেটা আমাদেরকে দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের সংবিধানের এন্টায়ার সিলেবাসের, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, খুব ডিটেলে আমরা পড়বো। তার সাথে আমরা পড়বো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলি রাষ্ট্রনীতির নির্দেশক নীতি বা নির্দেশমূলক নীতি। এখানেও আর্টিকেলস গুলো খুব পরীক্ষাতে আসে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, তারপর ধরো আর্টিকেল 51 ইন্টারন্যাশনাল রিলেশন সংক্রান্ত যে আর্টিকেল 48A বারবার রিপিট করা হয়েছে বিভিন্ন পরীক্ষাতে। এখানে যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে। তারপর অবভিয়াসলি আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়নের যে 3টে পার্ট, ইউনিয়ন এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। স্টেট এক্সিকিউটিভ, স্টেট লেজিসলেচার থেকে প্রশ্ন আসে, বাট সেটা খুব অল্প, যেটুকুনি আসে সেটা আমরা এখানে কভার করব। কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভ যেটা একটা মেন পার্ট, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ইউনিয়ন লেজিসলেচারের মধ্যে পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন হয় এখান থেকে। জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখতে হবে, হাইকোর্ট আমাদেরকে দেখতে হবে, সেগুলো আমরা আমাদের জব ডেস্টিনেশনের যে ক্লাস হবে সেখানে কভার করব। তার সাথে আমরা লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত, বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পঞ্চায়েত রিলেটেড যে কমিটিগুলো আছে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি কি আর্টিকেল অ্যাড হয়েছে, পঞ্চায়েতের রিজার্ভেশনের কথা কোথায় বলা আছে, পঞ্চায়েতের ইলেকশনের কথা কোন আর্টিকেলে বলা আছে, গ্রাম সভার কথা কোন আর্টিকেলে বলা আছে। খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো আমাদেরকে পড়তে হবে। পঞ্চায়েত কোন আর্টিকেলে রয়েছে, কোন পার্টে রয়েছে, মিউনিসিপ্যালিটি কোন পার্টে রয়েছে, মিউনিসিপ্যাল সিস্টেম ভারতবর্ষে গোটা দেশে কবে লাগু হয়েছে, পঞ্চায়েত সিস্টেম গোটা দেশে কবে লাগু হয়েছে, সব আমাকে দেখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার সাথে রয়েছে অবশ্যই এমার্জেন্সি, জরুরি অবস্থা। আমাদের যে 3 ধরনের এমার্জেন্সি হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360, যেটা কখনো ভারতবর্ষে হয়নি, কিন্তু হতে তো পারে ফিউচারে। এছাড়া জরুরি অবস্থা যেটা আমরা বলি 352 ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন, সেগুলো আমাদেরকে দেখতে হবে কিভাবে হয়, কতদিনের জন্য সেটা থাকে, কতবার ভারতবর্ষে রয়েছে, কোন কোন আর্টিকেলে বলা আছে, সেগুলো পড়তে হবে। তার সাথে আমাদেরকে অ্যামেন্ডমেন্টস গুলো দেখতে হবে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে প্রথম কোঅপারেটিভ সোসাইটির সিস্টেম ভারতবর্ষে আসছে এবং সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে, পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রিসেন্টলি মেয়েদের জন্য আমরা দেখলাম 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে লোকসভা এবং বিধানসভা এবং দিল্লির বিধানসভাতে, যেটা হলো তোমাদের 106th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে। মেনলি আমরা সিলেবাসটা বললাম, আমি একটু জাস্ট তোমাদেরকে ডেমো দেখিয়ে দেবো যে ক্লাসগুলো আমরা কিভাবে করব। যেমন ধরো আমি যদি প্রথম চ্যাপ্টারটার কথাই বলি, যেখানে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন বলছি, তো সেখানে দেখো একদম প্রথমে কনস্টিটিউশন আমরা তৈরি করলাম কিভাবে। 1934 কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, তার প্রথম ধারণা যিনি দিচ্ছেন তার নাম হলো MN রয়, মানবেন্দ্রনাথ রয়। একই সময় স্বরাজ পার্টিও 34 সালে তাদের যে রাঁচির অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু গণপরিষদের একটা ধারণা দেয়। কারণ গণপরিষদ যদি তোমার না থাকে তাহলে তুমি সংবিধান তৈরি করবে কি করে? তোমার আগে একটা লাগবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সেখানে গ্রুপ অফ পিপল থাকবে, তারা আলটিমেট তোমার কনস্টিটিউশন তৈরি করবে। কারণ গোটা দেশের মানুষ তো সংবিধান ড্রাফট করতে পারে না, সেটা লিটারালি সম্ভব নয়। তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে, তারা আলটিমেট কনস্টিটিউশনটা ড্রাফট করবে।
এবং এই কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি সেটা ধারণা প্রথম ভারতবর্ষে দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রয়, এম এন রয়, এবং তার সাথে অবভিয়াসলি স্বরাজ পার্টিও দিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935 সালে তাদের এই দাবির সাথে সহমত পোষণ করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও মনে করে হ্যাঁ, যে একটা গণপরিষদের দরকার আছে। একটা জিনিস বোঝো, সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা অ্যারাউন্ড 40 কোটি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি হয়ে গেছে। তো 40 কোটি মানুষ তো একটা দেশের সংবিধান লিখতে পারে না। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কনস্টিটিউশন কথাটার মানে কি, কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল, কনস্টিটিউশন হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, কনস্টিটিউশন হলো আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ল, যে আইনের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে চালাই, আমরা আমাদের দেশটাকে গভর্নেন্স দিই। তাই কনস্টিটিউশন ছাড়া আমাদের দেশ বলতে পারো এক কথায় অকেজো। তাহলে এই কনস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট। তাই এই কনস্টিটিউশনের যে ধারণা, সেটা যেমন এম এন রয় প্রথম দিচ্ছেন, কিন্তু সেটা দিচ্ছেন কিভাবে, যে কনস্টিটিউশন তৈরি করতে গেলে একটা অ্যাসেম্বলি লাগবে, একটা গণপরিষদ লাগবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও সেই দাবির সাথে সহমত পোষণ করছে 1935 সালে।